অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। Against Dr. Mohammed Yunus, we note that আবারও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন, পরবর্তীতে তারা রাজনীতি করবেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতারণা করেছেন এবং তার প্রতারণার স্টাইলটা বাংলাদেশের পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার সাথে বেশ মিল আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন একই ঘোষণা দিল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের নামে কিন্তু জাতিসংঘ থেকে মামলা হয়েছে এবং অভিযোগ জানিয়েছে 72 ঘন্টার ভিতরেই পদত্যাগ করতে পারে ডক্টর ইউনূস। এমন তথ্যই কিন্তু আমাদের সামনে এসেছে এবং গণমাধ্যমে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, খুবই চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন বিপি নূর ডক্টর ইউনূসকে হুঙ্কার দিয়ে কেমন কথা বললেন। তাহলে কি ক্ষমতা থেকে চলে যেতে পারে ডক্টর ইউনূস? চিরতরে কি বিদায় নেবে ডক্টর ইউনূস, বা বিএনপি কি আবারও ক্ষমতায় আসতে চলেছে? আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য জানতে পারবেন। সেই সাথে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতারণা করেছেন এবং তার প্রতারণার স্টাইলটা বাংলাদেশের পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার সাথে বেশ মিল আছে। শেখ হাসিনার কোন আচরণটার সাথে মোদীর কোন আচরণটাকে আমি তুলনা করছি সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটা রিজয়েন্টটা দিতে চাই। সেটা হলো আজ সকালে যে ভিডিওটা আমি দিয়েছি, সেখানে আমি একটা জায়গায় বলেছিলাম যে অনেকগুলো সংবাদ সংস্থার সাথে ইন্টারভিউতে আমাকে বাংলাদেশে মিলিটারি কু হয়েছে কিনা সেই ধরনের প্রশ্ন করা হয়েছিল। সেখানে আমি ওয়াল স্ট্রিট জার্নালের কথা বলেছিলাম। আসলে অনেকগুলো দেয়া হয়েছে, আমি এই নামটাকে সামহাউ আমি ভুলভাবে কোট করেছি। এটা হচ্ছে আসলে তাদের দিক থেকে জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশের মিলিটারির রোলটা কেমন ছিল এবং ক্ষমতা নেওয়ার সুযোগ থাকার পরও তারা কেন ক্ষমতা গ্রহণ করেনি সেটা। সুতরাং তারা স্পেসিফিকলি এটা কু ছিল কিনা এরকম কোনো প্রশ্ন করেনি। আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি ওয়াল স্ট্রিট জার্নালের কাছে, কারণ তাদের উপরে আমি এমন একটা কিছু বলেছি তাদেরকে কোট করে যেটা আসলে সঠিক ছিল না। আমি ভবিষ্যতে এই ব্যাপারটা সতর্ক থাকবো। যে বলেছিলাম অনেকগুলো ক্ষেত্রে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এবং তারাও কিছুটা সেনাবাহিনী নিয়ে যেহেতু জিজ্ঞেস করেছিলেন, আমি এটাকে সামহাউ ভুলভাবে আপনাদের সামনে এনেছি। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদী একটা টুইট করেছিলেন, আমাদের মনে থাকার কথা, আমি নিজেও এটা নিয়ে ভিডিও করেছি। সেটা হচ্ছে তিনি বলেছেন তিনি জনাব বাইডেনের সাথে কথা বলেছিলেন এবং তার সেই টুইট এখন তো অবশ্যই এক্স বলে, ওনার এক্সে উনি বলেছেন যে বাইডেনের সাথে আলোচনায় তিনি যে ইউক্রেনে গিয়েছিলেন, ইউক্রেনের যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, শান্তি আনা যায়, সেগুলো নিয়ে নাকি আলাপ করেছেন। একই সাথে তিনি এটাও বলেছেন যে তিনি নাকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সাথে কথা বলেছেন এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে জোর দিয়েছেন। এসব করে এবং শেষ পর্যন্ত যা বেরোলো তাতে ভারত সুপার পাওয়ার হিসাবে কত নিচে নেমে গেল। সেখানে বলেছিলাম এটা আরো নিচে নেমে গেছে, কারণ আমেরিকার যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে হোয়াইট হাউসের যে স্টেটমেন্ট, সেখানে বাংলাদেশ কোনোভাবেই উল্লেখ ছিল না। একটু পরে কি লেখা ছিল, প্রথম আলো ট্রান্সলেট করেছে এটা। বিবৃতিতে বলা হয় মোদী সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বাইডেন, পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়েও তিনি মোদীর সঙ্গে কথা বলেছেন। তো বিবৃতি আরো বলছে পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন বাইডেন। কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী এমন সফর করেছেন। শান্তি প্রতিষ্ঠার বার্তা, জ্বালানি খাত ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে নরেন্দ্র মোদীর দেওয়া বার্তার প্রশংসা করেছেন জো বাইডেন। একই সঙ্গে জাতিসংঘের সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই নেতা তাদের অব্যাহত সমর্থনের বিষয়ে ফোনালাপের প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি রক্ষায় ভূমিকা রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসাথে কাজ করতে তাদের অব্যাহত প্রতিশ্রুতির উপরে জোর দিয়েছেন। এখন খেয়াল করি, নরেন্দ্র মোদী হিন্দুদের ব্যাপারে কথা বলেছেন বা বাংলাদেশ ইস্যু ছিল, এটা যখন হোয়াইট হাউসের স্টেটমেন্টে নাই, তার মানে এটা আসলে তারা স্বীকার করেনি এবং আমরা ধরে নেব এরকম কোনো আলাপই হয়নি। নরেন্দ্র মোদী এটা করেছেন। এটাই বলছি যে শেখ হাসিনার মতো তৃতীয় শ্রেণীর একটা প্রতারণা এটা হয়েছে। কেন? আমাদের মনে থাকার কথা যে একবার এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। প্রধানমন্ত্রী তখন যেহেতু আমেরিকা চাপ দিচ্ছে, নানা রকম এন্ডোর্সমেন্ট খুঁজে বেড়াচ্ছেন। ঋষি সুনাক তার সাথে কি করলো, হাঁটু গেড়ে বসলো কিনা, ও করলো কিনা, সে করলো কিনা। একবার উনি ব্রিটেনে গেলেন, আমি ভুল না করে থাকলে সেটা ছিল রানীর যে মৃত্যু হলো তারপর তাকে সমাহিত করার সময়কার যে অনুষ্ঠান, সেখানে একটা সোফায় বসে জনাব ঋষি সুনাক প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেছিলেন। সেটাকে বাইল্যাটারাল মিটিং হিসাবে বাংলাদেশে আনা হলো
মানে সরকারের পক্ষ থেকে বলা হলো, এবং সেই সময়কার ওখানে ব্রিটেনের যিনি হাই কমিশনার ছিলেন মিস মুনা তাসনিম, তিনি এটা নিয়ে প্রকাশ্যে মিডিয়ার সাথেও কথা বলেছিলেন। আমরা পরবর্তীতে এটা অ্যানালাইজ করে দেখিয়েছি যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে উনি কার কার সাথে বসছেন, আমার যতদূর মনে পড়ে সময় ওই দিন উনি রুয়ান্ডার প্রেসিডেন্টের সাথে বসেছেন, সেটাও ওখানে ক্লিয়ারলি প্রত্যেকটা ওয়েবসাইটে কার কার সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে সেটা আছে। শেখ হাসিনা সেখানে ছিল না। তাহলে শেখ হাসিনা আসলে এটাকে ব্যবহার করতে চেয়েছেন মিথ্যা প্রতারণামূলক ভাবে, যে তিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার দিয়ে এন্ডোর্সড হয়েছেন। তিনি তার অভ্যন্তরীণ যে লোকজন তাকে ক্ষমতায় রাখে, যারা নার্ভাস ছিল, তার দলের লোকজন, তার প্রশাসন, প্রশাসন লীগ, পুলিশ লীগ আমরা এভাবে বলি, তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য দেখো আমি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে। যারা মোদির এই প্রতারণাটা ওই রকম, বাইডেনের সাথে কথা হয়েছে, এখন এর মধ্যে বাংলাদেশ ঢুকিয়ে দিচ্ছেন, ঢুকিয়ে আপনি দেখাতে চাইছেন যে আপনি আমেরিকাকে ইত্যাদি ইত্যাদি বলছেন। যদি আমি গতকালই বলেছি আমেরিকাকে আপনার বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে হয়, ইট সেলফ প্রুভস যে আপনি আসলে কতটা নিচে নেমে গেছেন। আপনার সেই সক্ষমতা, বিরাট হ্যাডাম আর কাজ করছে না। আর এখন প্রতারণা করে এটা আরো হাস্যকর বানিয়ে ফেললো জনাব মোদি। ব্যাপারটা এরকম দাঁড়ালো এখন, সেটা হচ্ছে তিনি এটাকে প্রতারণামূলক ভাবে ব্যবহার করে কিছু গেইন করতে চাইছেন। একটা এত বড় রাষ্ট্রের, একটা এত বড় গণতান্ত্রিক, এখন পর্যন্ত নির্বাচনটা যেহেতু হয় ওখানে মোটামুটি ঠিক। কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয় বেলা ৩টায়। দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। বিএনপি ও জামায়াত ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলন সহ প্রায় আধা ডজন রাজনৈতিক দলের নেতাদের সাথে এই বৈঠক চলবে রাত ৮টা পর্যন্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, এই যে বৈঠক চলছে, এই বৈঠকে আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন? আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন। নিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে সে বৈঠকটি বেলা ৩টায় কিন্তু শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি গত বৃহস্পতিবার দিন বৈঠক করে গেছে বাংলাদেশের যে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, আলোচনা করে গেছে, এবং আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের কথা রয়েছে, যেটি আমাদেরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে আমাদেরকে তথ্যের মাধ্যমে জানানো হয়েছে। তবে আজকে বেলা ৩টায় যে বৈঠক হয়েছে সে বৈঠকে কিন্তু ইসলাম ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, সে রাজনৈতিক দলের প্রায় খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দল অংশ নিয়েছে। তারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে তার এক নম্বরই তারা বলেছেন যে আসলে নির্বাচন কমিশন সংস্কার হতে হবে, জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগকারী সম্ভাব্য সকল প্রতিনিধিকে এখানে তাদের ভোটদান এবং ভোটে অংশগ্রহণ পাবে। একই সাথে নির্বাচন বিধির সংস্কার চেয়েছেন এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। সংবিধানের সংস্কার করতে হবে। বর্তমান সংবিধানে যে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার স্বৈরতন্ত্রের জন্ম দেয়, সেই বিষয়টিকে বিকেন্দ্রীকরণের ভারসাম্য সৃষ্টি করার জন্য তারা দাবি জেনেছেন, এবং তারা বলেছেন প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি ২ মেয়াদের বেশি অংশ নিতে পারবেন না। এছাড়া তিনি পরপর প্রধানমন্ত্রী পদ থেকে নির্বাচনে যেন পদত্যাগের বিধানটিও রাখতে হবে। এছাড়া তারা যেটি বলেছেন যে সংবিধানে তারা সরাসরি বলেছেন যে এখানে একটি সংবিধানের আরেকটি তারা 21 সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি, জামাত, গণ অধিকার, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অন্যান্য রাজনৈতিক দল, অনেকগুলো দল বলে অনেক সময় লাগবে। আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি, বুইফোর নাম অবশ্য পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই। যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে, যাদের ফাংশন আছে, যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা 21 আছে, এটাকে 31 করা যেতে পারে, আরো 10 নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে সম্পূর্ণ বক্তব্যটা শুই না। পাশাপাশি গতকালকে বলছিলাম তাদের দলেরই আরেকজন বিকাশ রাশেদ, তার কথা শুই না, তাদের আরেক পূর্ব উত্তরসূরি বিকাশ তারেক, তাদের কথা শুই না, পাশাপাশি আরও কিছু মানুষের কথা শুই না যে আসলে ডক্টর ইউনূস সাহেব কি কাজ করবে, নাকি আসলে সব কিছু ফালাই একদিন ধরে এরকম ফেক্কা মাইলিয়া বাবারে বাবা তুরাই যে কর, কেন আমার তো বয়স শেষ, টাকা পয়সা বেটার অভাব নাই, মান সম্মান ইজ্জত মর্যাদা, এই নেতা ফেতা হওয়ার তোর বেটার চিন্তা নাই। একজন মানুষ একটা চেয়ারে বসে যদি একটু কাজ করার জন্য সময়টা না দেয়, বা যদি মনে করে যে তিনি বোঝেন না, তারা আরও ভালো বোঝেন, তাদেরকে কেন নেওয়া হলো না? 21 জনে হবে না, 31 দরকার। তো কাদের কাদের রাখা দরকার? বিএনপি আছে, জামাত ইসলাম আছে, গণ অধিকার পরিষদও আছে, নিজের নামটা 3 নম্বরে বলছে, আরও বলছে আবার ভুইপুর সংগঠনের নাম নেওয়া যাবে না, আমাদেরকে নিয়ে এটা করতে হবে। কোনটা? 31 সদস্যের একটা উপদেষ্টা পরিষদ। তারা কি করবে? জাতীয় সরকার করবে। এখন সরকার আর জাতীয় সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা জাতীয় সরকার যখন গঠন হয় সেখানে রাজনৈতিক দলগুলো থেকে একটা প্রতিনিধি থাকে, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি কাজ করে। প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক সরকারের প্রতিনিধিরা ঢুকলে ডক্টর ইউনূস এখন যেমন রাজনৈতিক সরকারের ছত্রছায়ার বাহিরে যে কোনো সিদ্ধান্ত যেভাবে নিতে পারতেছেন, যেভাবে তিনি কাজ করতে পারতেছেন, স্লো বাট স্টিডি,
শব্দটার সাথে পরিচিত আছেন, ধীরে ধীরে যাচ্ছেন বাট কার্যকর পদক্ষেপগুলো নিচ্ছেন। এই পদক্ষেপগুলো কি থাকলে নিতে পারবে? যেমন ধরেন ডক্টর ইউনূস একটা মিটিং বসছে উপদেষ্টারা, ওইখানে এসে তারা একটা চিন্তা করতেছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী করা যাবে না। এখন এই বৈঠকটার ভিতরে মির্জা ফখরুল ইসলাম উপস্থিত অথবা তারেক জিয়া স্বয়ং নিজে উপস্থিত। তো এই সিদ্ধান্তটা নেওয়াটা কি এত সোজা? কারণ এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হলে প্রথম খড়গটাই যাবে কার উপর দিয়া? বেগম খালেদা জিয়ার উপর দিয়া। সোজা হিসাব না। আবার ধরেন দলীয় প্রধান থাকতে পারবে না, কার উপর দিয়ে যাবে? আবার আরও অনেক কিছু আছে, যেমন অনেকে চাইছে সেকুলার কান্ট্রি হবে, তো সেক্ষেত্রে জামাত ইসলাম একটু মাইন্ড করার বিষয় আছে। যদি রাজনৈতিক সরকারগুলোর প্রতিনিধিরা এখানে কানেক্ট হয়, আমি না, এটা যে কোনো বাচ্চাও বোঝে যে এই যে সংস্কারের ইস্যুটা, এই সংস্কারটা তো কোনো দলের জন্য হচ্ছে না, এই সংস্কারটা হচ্ছে একটা আগামী ভবিষ্যতের জন্য গাইডলাইন। আলোচনায় সংবিধান পরিবর্তনের ইস্যু আসছে যে কিছু কিছু জায়গায় পরিবর্তন দরকার। এগুলা কেন? রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ গেছে, বিএনপি আসবে, আবার বিএনপি একসময় যাবে, জামাত আসবে, জামাতের বদলে আবার হয়তো একটা নতুন দল আসবে। কিন্তু দল যে যখনই তোমরা রাজনৈতিক ক্ষমতায় বসো, কিন্তু ক্ষমতার পালা বদলের পরে অথবা ক্ষমতায় থাকাকালীন প্রশাসনকে ব্যবহারের সুবিধা নাই। ক্ষমতার থেকে চেঞ্জের পরে বাজারঘাট ইজারা দখলদার, পিটাপিটি, মামলা হামলা, পুলিশ গাড়ি জ্বালাও চুরাও, এলাকা থেকে মানুষ ভাগবে, দেশ ছেড়া ভাগবে। এই যে সিস্টেমগুলোকে পরিবর্তন করার জন্যই তো তারা কাজ করতেছে, তাই না? তো এখন তাড়াহুড়াটা কেন চাচ্ছে সবাই? একটাই কারণ, চেয়ার। এই যে চেয়ারটাতে উপদেষ্টা হিসাবে বসতে পারতেছেন। আপনি দেখেন বড় বড় ইনফ্লুয়েন্সার যারা এতদিন অনেকটা আমার কাছে শ্রদ্ধার জায়গা তৈরি হতো, এখন মনে হচ্ছে সবাই খালি চাচ্ছে তারে কেন উপদেষ্টা বানানো হচ্ছে না। বিপিনুর থেকে শুরু করে যারাই আছেন, অনেক বড় বড় মহারথীরা, নাম বললাম না, মনে হচ্ছে সবাই তেতে স্যার আমি তো অনেক বুদ্ধিমান জ্ঞানী, আন্দোলনটার পেছন থেকে এটা করছি। আবার দেখেন এখন তারাই কিন্তু সাক্ষী দিয়ে দিচ্ছে। কোনটা? ছাত্রদের কি ক্ষমতা ছিল নাকি? ওই যাত্রাবাড়ি পুরোটা শিবিরের দখলে ছিল, ওই জায়গাতে বিএনপির দখলে ছিল, ওইখানে গণ অধিকার পরিষদের কর্মীরা ছিল। তো শেখ হাসিনা তো এটাই বলছিল যে ছাত্রদের ঢাল বানাইয়া পেছনে বিএনপি জামাত আসছে। তো কথা তো তখন ঠিক আছে। এখন এই কথাগুলোর আবার তারা আরেক অংশে জায়েজ করে যে হ্যাঁ সরকার মনে ওই সময় এই কারণে অ্যাকশনে গেছিল। দেখেন যখন ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামড়াকামড়ি শুরু হয় তখন এটাই সমস্যা। বিপিনুরের অনেক বক্তব্য জায়েজ, তবে এই মুহূর্তে এটাকে ধৈর্যই করার সিস্টেম নাই। যে কোনো জায়গায় সরকারি চাকরি পাইতে যেমন সোজা, যাইতো আবার এরকম কষ্টকর। তো কাজ করছে আস্তে আস্তে, একটু প্রেশার ফ্রি করে ওনারা সময় দেন না। এই টেলিভিশনে আলোচনা শুরু করলেন, এটা হবে না, এই সরকার ব্যর্থ হবে, তিনি বয়স্ক মানুষ, তারা হয়তো ওইভাবে ফাংশন করতে দিবে না। তো ভাই, যে মানুষটা কাজ করে টাকার জন্য তো কাজ করে না, নাকি না ওই যে প্রধান উপদেষ্টার বেতন ভাতা বোতা এগুলোর জন্য কাজ করুনি, নাকি ওনার মান সম্মান পরিচিতি নাই, কোনটা? সব আছে। উনি যেটা করতেছে রাষ্ট্রের কল্যাণই করতেছে, সোজা হিসাব, সোজা হিসাব। তো এই লোকটার একটু কাজ করতে দেন। এক একজন এক এক ধাপে আসা হুমকি দামকি বক্কর চক্কর, ক্ষমতায় না আসতে তো আমরা দেখতেছি অনেক কিছু। তাড়াতাড়ি এসে কেমনি কিলাবে, কেমনি মারবে, কেমনি গুতাবে। তো এই গুতা তো 16 বছর খাইয়েই আপনারা আসেন। তো মনে করতেছেন আগামী 16 বছর তারা আওয়ামী লীগ আসবে না, এরপরে আসবে তো আইসা আবার গুতাবে। এটাই তো আমরা চাচ্ছি মনে হয় আমার কাছে। তো বিপিনুরদের মতন মানুষ যারা আছেন অলওয়েজ ক্ষমতা কানেক্টেড। দেখেন অনেকে বলেন আমি বিপিনুরের সমালোচক, অবশ্যই সমালোচক। ডাকসুর ভিপি নির্বাচনটা যখন হইলো, এই টেস্ট আপনাদেরকে আমি মনে করাই দিচ্ছি আবারও। বলা হলো নির্বাচনটা ম্যানুপ্যালেট হয়েছে, নির্বাচনটা আবার দরকার। কিন্তু বিপিনুর বলতেছে আমার সিটটা সঠিক নির্বাচন হয়েছে, ভিপি পোস্টটা ঠিক রেখা বাকি যে পোস্টগুলো আছে ওইখানে আবার নির্বাচন দরকার। এটা আমার কথা। শেখ হাসিনার সামনে যে একটা মায়ের ছায়া, একদম হাফ প্যান্ট ল্যাংটা কালের থেকে ছাত্রলীগ করতো, মায়ের চেহারা দেখে দেখেন যেইখানে যায় সেইখানের পানির ভাজি কিন্তু ধরে। আর এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেক নেতারা ভিপিনুরেরই শিষ্য, কিন্তু তারে কেন নিচ্ছে না? মানুষ ওইভাবে চাচ্ছে না। হয়তো সে একটা দলের পক্ষ থেকে এমপি হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু তাদের এই পালপিটিশন, বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতারা যেই পরিমাণ এফোর্ট দিচ্ছে তাড়াতাড়ি একটা চেয়ারের একটা এমপি হওয়ার, হ্যাঁ 2-3টা সিট হয়তো পাবে, এই জায়গাটার জন্যই। ধৈর্য ধরো, মানুষের কাছে পজিটিভলি ফেসটা আপনাদের তৈরি করা উচিত। এগুলাতে মানুষ পছন্দ করে না। কমেন্টগুলো দেখেন একটু কী পরিমাণ রিয়াকশন দেয়। ডক্টর ইউনূস সাহেবের কাজ করতে আসে, ভুল হইতে পারে, আমরা ভুলটা মানতে রাজি। এই দেশে আমরা 53 বছর এগুলো দেখে অভ্যস্ত। সময় দেন, লোকটারে কাজ করতে দেন, দেশ জাতি কল্যাণে তিনি সিদ্ধান্তগুলো নেবেন আশা করি। আর যদি না নেয়, ফাংশন করতে না পারে, সময় তো আছে বাবা, এত তাড়াহুড়া কেন? মাত্র তো আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, 5 বছর তো এগুলো কল্পনাও ছিল না, তো সেইখানে এখন এত তাড়াহুড়া কেন? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।